এই খাবারগুলো হাতে নিয়ে না পুরোটা গা ঘুরে বেড়াচ্ছি, তবু তোদের কোনো পাত্তাই আমি পাচ্ছি না। নে নে ধর, তাড়াতাড়ি খাবারগুলো গেল, আর আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তোদের পেছনে যদি সময় লাগিয়ে দিই তাহলে বাকি কাজ কখন করব? এই দেখ, তোদের জন্য কত ভালো খাবার এনেছি। কি গো, আজ তুমি কাজে যাবে না? এখনো যে বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আছো। এইভাবে যদি কাজ করো তাহলে সংসারটা চলবে কি করে বলো? মেয়েটার বয়স হচ্ছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। এইভাবে আর কত দিন চলবে? গিন্নি, এত উদগ্রীব হয়েও না তো। আসলে তুমি তো জানোই গিন্নি, আমি আমার মাকে না দেখে কিচ্ছুটি কাজ করতে পারি না। আমার পুতুল মাকে আসতে দাও, ওর চেহারাটা দেখে তারপর কাজে চলে যাব। আর তোমার পুতুল মা সারাটা দিন কাজ করে, এখন দেখো গিয়ে কোথায় গিয়ে আবার কি কাজ শুরু করে দিল। মেয়েটাকে নিয়ে আর পারি না গো। এই যে দেখো, বলতে বলতেই চলে এলো। বাবা মা, তোমরা আমার ব্যাপারে কি কথা বলছো গো? যে আমি আসতে তোমাদের মুখগুলো ওরকম হয়ে গেল? বলো না মা, আমাকে কিন্তু একদম মিথ্যে কথা বলবে না। আরে পাগলি মেয়ে, আমি কিচ্ছুটি বলিনি, সব কিছুই তো তোর বাবা বলছে। তোর বাবা কাজে যাবার আগে যে তোর মুখখানি দেখে যায়, সেই কথাটাই বলছিল আমাকে। এই যে দেখো, তোমার প্রাণপ্রিয় মেয়ে চলে এসেছে, এইবার মুখখানি দেখো তো। হিংসে হয় তাই না? বাবা মেয়ের ভালোবাসা দেখলে হিংসে হয় তোমার। বাবাকে কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি, এটা তুমি মনে রেখো মা। মামের ঝগড়া দেখলে না ভালোই লাগে। আচ্ছা আচ্ছা মা, তোর মাকেও একটু ভালোবাসা দিস। দেখ দেখ, তোর মায়ের মুখখানি দেখ একবার, একদম বাংলার পাঁচের মতো হয়ে গেছে। হা 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 হা। হবে না কেন বাবা, হতেই যে হবে, কারণ আমি তোমার আদরের একমাত্র রাজকন্যা, আর তুমি আমার সব থেকে ভালো বাবা। আসলেই বাবা, তোমার মতো এরকম বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। এই গ্রামের মধ্যে তোমার মতো এরকম মেয়েকে কেউই ভালোবাসে না। লক্ষ্মীমন্তর মেয়েদেরকে না সবাই ভালোবাসে রে মা। তুই যে কতটুকু লক্ষ্মী একটা মেয়ে, সেটা তো আমরা ছাড়া আর কেউ ভালো জানবে না রে। তাই তো তোকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, তুই আমাদের সব কিছু। আচ্ছা আচ্ছা, তোর বাবাকে এখন ছাড় তো। মা পুতুল, ও মা পুতুল, বাইরে একটু বেরিয়ে আয় তো মা, একটু জরুরি কাজ আছে রে। পুতুল, ও মা পুতুল, ঘরে কি আছিস তুই? আরে মা, এই ভর দুপুরে একটা কলসি নিয়ে তুমি কোথায় চললে? মা, তোমাকে আর কতবার বলবো যে তুমি জল আনতে যেও না? দুদিন পর পর তোমার কোমর ব্যথার জন্য খুবই আমার চিন্তা হয়। তোমাদের বয়স হচ্ছে, এখন তোমাদের বিশ্রামের সময়। আর বিশ্রাম মা, সারাটা দিন তুই কাজ করিস, আবার আমি একটু যদি জল আনতে যাই সেটাতেও বাধা দিস। থাক মা, আজকে না হয় আমি নিয়ে আসি, তারপর থেকে তুই যাস। শোন রে মা, ঘরের বারান্দাটা একটু ঝাড় দিস, আমি এই যে যাব আর আসব। কত দিন বলেছি যে আমি একটা কাজ নেই মা, এভাবে তো আর চলছে না। কিন্তু তোমরা আমাকে কোথাও কাজেও পাঠাচ্ছ না। আমি জানি না কেন তোমরা আমাকে আটকে রাখো, নাকি আমাকে তোমরা বিশ্বাস করো না মা? কে যে বলিস তুই মা, তোকে আমরা নিজেদের থেকেও বেশি বিশ্বাস করি। কিন্তু তোর বাবার যতদিন শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, ততদিন পর্যন্ত তোকে কোথাও কাজে দেবে না। আমি তাহলে যাই মা। ঠিক আছে মা, তাহলে সাবধানে যাও। কাকিমা, ও কাকিমা,
তা পুতুলকে কি সারা জীবন কুমারী করে রাখবে নাকি বিয়েটিও দেবে? আসলে কতদিন যাবত যে বিয়ে খায় না, এইবার পুতুলের বিয়েটা খেতেই হচ্ছে। আরে কি যে বলো না তোমরা মা, পুতুলের কি ওরকম বয়স হয়েছে এখনো? মেয়েটা একটু ডাঙর হয়ে গেছে ঠিকই, কিন্তু তার বয়স খুবই অল্প। আর একটু বয়স হোক, তারপর তার বিয়ের কথা ভাববো। ওই ভাবনা চিন্তা করি না, অনেকটা সময় চলে যাবে কাকিমা। বলেছিলাম আমার মাসির ছেলেকে বিয়ে করতে, ছেলেটা এমনিতেই বেকার, কিন্তু দেখতে শুনতে ভালো, ঘর জামাইও থাকবে যদি আপনারা চান আর কি। কিন্তু আপনারা তো মানছেনই না। এ কি বলো তুমি সুমিত্রার মা? আমি আমার মেয়েটাকে কেন ওরকম ছেলের কাছে বিয়ে দেব বলো তো, যে কিনা কোনো কাজকর্মই করতে পারে না? আমার মেয়েটাকে কি আমি নদীর জলে ভাসিয়ে দেব? আমার মেয়েটা কার কি ক্ষতি করেছে? ওরে বাবা রে বাবা, কার আবার ক্ষতি করবে? জানেন না, গ্রামেরও একটা নিয়ম আছে, মেয়েরা যখন সাবালিকা হবে তখন তাদেরকে ধরে ধরে বিয়ে দিতে হবে। এই নিয়মের যদি কোনো উল্টোপাল্টা করেন তো তাহলে জমিদারের কাছে বিচার যাবে। তখন দেখবেন কত ধানে কত চাল। তাই তো বলছি যে ভালোই ভালোই মেয়েটার বিয়েটা দিয়ে দিন। এই শোনো, তোমরা যা ইচ্ছে তাই করে নাও। আমার মেয়েটা কোনো খেলনা বস্তু নয় যে তোমরা হাতে নাড়ালেই সে নাচবে, আর তোমাদের সে খায় না পরে না, আমাদের খায় পরে। তাই আমাদের যখন মনে হবে তাকে বিয়ে দেওয়া প্রয়োজন, তখনই তার বিয়ে হবে। আমার মেয়ের বিয়ে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, তোমরা যা ইচ্ছে তাই করে নাও। পদ্মা, এই পদ্মা, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আরে কানে কি তুলে দিয়েছিস নাকি? একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, বলুন বলুন, কি হয়েছে বলুন তো। কোনো কি দরকার আছে আমাকে দিয়ে? আরে হতচ্ছাড়ি, তোকে দরকার বলেই তো তোকে ডাকছি রে। শোন, তোর কাছে কি কোনো ভালো মেয়ে হবে যে আমার বাগানে মালির কাজ করতে পারবে? পারবি নাকি তুই ওরকম একটা মেয়ে আনতে? কেন পারবো না হুজুর, আমার কাছে এরকম একটা মেয়ে আছে যাকে দেখলে না আপনার চোখ কপালে উঠে যাবে। আরে কি বলছিস রে পদ্মা? ওই মেয়ে ভূত নাকি যে ওকে দেখলে আমার চোখ কপালে উঠে যাবে? কি হয়েছে একটু খোঁজা করে বল তো, মেয়েটা কে? এই তো সুযোগ পেলাম। এখন এখন তুই বুঝতে পারবি রে হতচ্ছাড়ি, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলার ফল। আরে তুই বললি না যে, এভাবে চুপ করে আছিস কেন? বল মেয়েটা কে? আরে হুজুর, মেয়েটা আমাদের গ্রামেরই মেয়ে, নাম হচ্ছে পুতুল। যেমন নামে পুতুল, তেমনি চেহারাতেও পুতুল। খুবই সুন্দরী মেয়ে, ওকে যদি আপনার বাগানের মালিনী করেন তাহলে খুবই মানাবে। বাহ বাহ, সে তো খুবই ভালো কথা। আজকের মধ্যেই আমার এই জমিদার মহলে মেয়েটাকে নিয়ে আসবি কেমন? আর ওকে বলবি যে জমিদার মশাই বলেছে যে বাধ্যতামূলক ভাবেই আমার বাগানে কাজ করতেই হবে তাকে। ওগো, হঠাৎ করে কাজ থেকে এসে শুয়ে পড়লে যে? তোমার শরীরটা কি ভালো নয়? তোমার কি জ্বর এসেছে গো? বলো আমায়। আর বলো না পুতুলের মা, শরীরটা আসলে একটু ম্যাজ ম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। যেখানে কাজে গিয়েছিলাম সেখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, কি যে একটা অবস্থা গিয়েছে আজ। আমার মনে হয় আমার একটু বিশ্রামের প্রয়োজন। আমরা কি চাই গো যে তুমি তোমার এই শরীর নিয়ে আর কোনো কাজ করো, কিন্তু কি করব? বাবা, তুমি কোথায় কাজ করো? আমাকে দয়া করে ঠিকানাটা দাও, আমি আজ থেকে সেখানে কাজে যোগদান করব। তুমি কিছুদিন বিশ্রাম নাও, সেই কাজের টাকা দিয়েই সংসারটা ভালোভাবে চলে যাবে। আর তোমাকেও তো একটা ডাক্তার দেখাতে হবে বাবা। কি বলছিস রে সব তুই মা?
আমার শেষ রক্তবিন্দু থাকার আগ পর্যন্ত তোকে আমি কাজে পাঠাবো না। তুই আমার আদরের মেয়ে, তোকে আমি কখনোই কাজে যেতে দেব না। তুই দয়া করে এরকম কথা বলিস না মা, আমার যে খুবই কষ্ট লাগে। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছেন নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। সাথে পুতুলকেও নিয়ে আসুন। এই সময় আবার কি ডাকছে ওরকম কাকিমা কাকিমা বলে? চল তো মা পুতুল, আমরা দু মা মেয়ে গিয়ে দেখি তো। আরে, আপনাদের জন্য একটা সুখবর আছে কাকিমা। ও পুতুল, এখন তোর দিন খুঁড়বে রে। শুনেছি কাকু নাকি খুবই অসুস্থ। এখন তো এই কাজটাও খুব দরকার আপনাদের। আরে, তুমি কি বলতে চাইছো সেটা একটু খোলসা করে বলো তো। এভাবে কথার মারপেচ আমি বুঝি না। কিসের জন্য এসেছো সেটা বললেই সব থেকে খুশি হব। আরে বাবা, এত রেগে যাচ্ছেন কেন কাকিমা? আপনারা তো জানেনই যে আমি জমিদার বাড়িতে কাজ করি। তাই জমিদার মশাই আজকে বলেছে যেন পুতুলকেও সাথে করে নিয়ে যাই। পুতুল জমিদার বাড়িতে মালিনীর কাজ করবে আজ থেকে, ভালো মাইনে পাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা কখন বলেছি যে আমার পুতুলকে বাইরে কোনো কাজ করাবো? আমার মেয়েটাও তো সস্তা হয়ে যায়নি যে মালিনীর কাজ করবে গিয়ে। আর ওর বাবা কখনোই দেবে না এসব, কারণ সে বাবার আদরের রাজকন্যা। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। ও কাজ করবে না মানে করবে না। আমরা না খেয়ে থাকবো, তবুও আমাদের মেয়েকে কাজে পাঠাবো না। কিন্তু মা, বাবার এই খারাপ সময়ে আমার কাজটা তো খুবই জরুরি। কাজটা যদি করতাম গিয়ে তাহলে সব থেকে ভালো হতো না? আমাকে যেতে দাও মা, আমাকে কাজটা করতে দাও। না রে মা, ওই জমিদার একদম ভালো মানুষ নয়। ও তোকে দেখলে খারাপ কথা বলবে। তুই একদম যাবি না ওই জমিদার বাড়িতে। ছোটবেলা থেকেই তোকে ওই জমিদার বাড়ি থেকে দূরে দূরে রেখেছি। সব কিছুরই কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে, সীমা অতিক্রম করলে কিন্তু ভালো হয় না। ঠিক আছে, আপনাদের কথাবার্তা তো বুঝতে পারছি যে কাজ আপনার মেয়েকে দিয়ে করাবেন না, তাই আমারও শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। শোন মা, ওই জমিদার বাড়িতে তোকে আমরা মরলেও কাজে পাঠাবো না। জমিদার একটা বদমাশ লোক, জানিস, একটু কাজে এদিক ওদিক হলেই তাকে মেরেও ফেলতে পারে। দয়া করে আর এগুলো বলিস না মা। আমি সব কিছু বুঝতে পেরেছি মা কি বলতে চাইছে। আমি মরে গেলেও ওই জমিদার বাড়িতে কাজে যাব না। এতই দুষ্ট জমিদার যা ইচ্ছে তাই করিনি। আমি যাব না মানে যাব না। তোমাদের মামের এত বড় সাহস কি করে হয় যে আমার মতো এরকম এত বড় জমিদারের মুখের উপর না করতে? আর এত বড় সাহস তোমরা আমার ব্যাপারে মানুষের কাছে নিন্দা ছড়াচ্ছ? আমি তো এখনো আমার খারাপ রূপটা দেখাইনি। যদি দেখাই তাহলে কিন্তু এ গ্রামে তোমরা থাকতেই পারবে না। বাহ বাহ বাহ, আর ও তো ঠিকই বলেছিল, তোমার মেয়ে তো দারুণ। জমিদার মশাই, দয়া করুন আমাদেরকে, এরকমটা করবেন না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনাদের কারোরই তো ক্ষতি করি না আমরা। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আমার স্বামী অসুস্থ, তাই তাই আমি যে আর এখন ঝগড়া বিবাদ করতে পারবো না। আরে বাবা, কে ঝগড়াঝাটি করছে বলো তো? আমি তো তোমার মেয়েকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। আমার ফুলের বাগানে মালিন হিসেবে কাজ করবে, ভালো মাইনে করে দেব, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। বাজে কথাগুলো অনেকক্ষণ ধরে শুনছি। আমি কখনোই আপনার বাগানে কাজ করতে পারবো না। আর শুনুন, আমি যদি কাজ না করি তাহলে আমাকে জোর করে কাজও করতে পারবেন না। আমার মা যেটা বলেছে শুনেননি আপনি? চলে যান বলছি জমিদার মশাই, আর কখনো যেন আমার বাড়ির সামনে আপনাকে না দেখা যায়।
আমরা আপনাকে বছরে বছরে কর দিই এই জায়গার জন্য, আর এই ভিটে আমার বাবার। তাই কেউই আমাদেরকে এখান থেকে ওঠাতে পারবে না। ষড়যন্ত্র করে কিছু করলে কিন্তু ঈশ্বর আপনার কখনো ভালো করবে না। আমরা আমাদের মতো আছি, আমাদেরকে আমাদের মতোই থাকতে দিন। আমরা ঝগড়া বিবাদ একদম পছন্দ করি না। আমার মেয়ের কথায় কিছু মনে করবেন না জমিদার মশাই, আমি ভালোই বলছি। আমাদেরকে দয়া করে ছেড়ে দিয়ে আপনি চলে যান। আপনি আপনি দয়া করে অন্য কাউকে মালি হিসেবে নিয়ে নিন। আমার আমার ভোলা ভালা মেয়েটাকে ছেড়ে দিন জমিদার মশাই, ছেড়ে দিন। আমার এই জমিদারের জীবনে এত অপমান আমাকে কেউ করেনি, কিন্তু তুই আমাকে এত অপমান করেছিস হতচ্ছাড়ি। তোকে আমি এত সহজে ছাড়ছি না, তোকে আমি দেখে নেব। শুধু সময়টা আসতে দে, তারপর দেখ আমি কি করি। মারে, তোর বাবার শরীরটা একদম ভালো নয়। এখন বুঝছি তোর বাবাকে হাসপাতালে নিতেই হবে। শোন মা, তোর ওই যে বাবলু কাকু আর আমি মিলে তোর বাবাকে হাসপাতালে নিয়ে যাব এখন। তুই বাড়িতেই থাক মা, তোকে কষ্ট করে যেতে হবে না। কি বলছো মা? বাবার সাথে গেলে আবার কিসের কষ্ট বলো তো? আমার কোনো কষ্ট হবে না মা, দয়া করে তোমার সাথে করে আমাকে নিয়ে যাও। না মা, সবাই যদি এভাবে চলে যায় তাহলে বাড়িতে সকল কিছু চোরে চুরি করে নিয়ে যাবে। আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা যাব আর আসব। তোর বাবার জন্য প্রার্থনা কর। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তোমরা এখনই বেরিয়ে পড়ো। আর দয়া করে বাবার একটু খেয়াল রেখো মা। বাবার যে কি হলো এসব? হঠাৎ করে কেন যে এতটা জ্বর চলে আসলো বাবার শরীরে কে জানে। যা যা মা, অনেকখানি দেরি হয়ে গেছে এমনিতেই, এখনই চলে যাও। কে রে পুতুল? তোর বাবা মা নাকি ঘরে নেই? আজ তোকে সেই অপমানের জবাব দেব। তোর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরাবো তোকে। আমি এতদিন আপনাকে সম্মান করতাম, কিন্তু জানতাম না যে আপনি এতটা বদমাশ। আপনার আমি কোনো ক্ষতি করিনি, তবু আপনি আমার সাথে এরকম আচরণ করার অধিকার পান কোথা থেকে? আমি বলেছিলাম যে আমি আপনার এখানে কাজ করব না। এটার অপরাধে কি আমার মুখে চুনকালি আর মাথা ন্যাড়া সাজায় বলুন? জমিদারের কথায় অমান্য করলে না আরো বড় বড় শাস্তি পেতে হয়। তোর যে গর্দান নেইনি সেটাই অনেক, কিন্তু তুই সেদিন আমাকে কি করে অপমান করলি রে হতচ্ছাড়ি? আমাকে কি মনে করিস তুই? আমি কি কোনো সাধারণ জমিদার? তোকে আমি কি মনে করি সেটা তোকে এক্ষুনি দেখাচ্ছি। তুই শুধুই এখানেই দাঁড়িয়ে থাক। অসভ্য জানোয়ার লোক, তুই বেশি বেশি কথা বলছিস একদম। তুই এখানেই থাক, দেখ তোর আমি কি করি। এই যে তোর জন্য এই কোরালটা শান দিয়ে রেখেছি। আজকে তোর গর্দান কেটে আমি আমি নদীতে ভাসিয়ে দেব। তোর অনেক সাহস হয়ে গেছে, তুই সবার সাথে একরকম আচরণ করিস বলে তুই আমার সাথেও আজ এরকম করতে এসেছিস। তোর মতো জমিদার আমাদের গায়ের কোনো দরকারই লাগে না। আমার চুল নাড়া করার আগে নিজের গর্দানটা বাঁচা। ওরে ওরে বাবারে বাবারে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এগুলো বলবো না। এই যে নাক মুলছি, কান মুলছি, আমি আর কাউকে কোনো দিন এসব বলবো না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে মুক্ত করো। আমাকে আমার গর্দান কেটো না। শোন, তুই আরো অনেক মেয়ের সাথে এরকম করেছিস, আমি খোঁজ নিয়ে দেখেছি। আমার বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি যে অন্যায়ের সাথে মাথা নত করতে। তোকে যদি আর কোনোদিন দেখেছি তো এসব, তখন আর গর্দান টিকাতে পারবি না।